শেখ হাসিনা বলছিল যে কি ওটা কি শুধু রাজাকারের ছেলেরাই পাবে? একটা দল গেছে, আরেকটা দল কিন্তু এগুলো কিন্তু করতেছে। যারা করবে সে যেই দল হোক, যারা করবে এগুলো তাদের একই পরিণতি হবে, এটাই বাস্তবতা। আন্দোলনটা তো প্রথম ভার্সিটি থেকেই শুরু হয়, ঢাকা থেকে। তো আন্দোলনের লেলিহান শিখা যখন আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তখন আমরা এখানে আমাদের কলেজ সেক্রেটারি আব্দুল্লাহ আছে, তারেক আজিজ আছে এবং ছাত্র প্রতিনিধি যারা আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এই আন্দোলনকে রূপ দেওয়া যায়, কিভাবে আন্দোলনকে ছেলেদেরকে উদ্বুদ্ধ করা যায়, তার জন্য আমরা কলেজে আসি, ছাত্রদের সাথে কথা বলি, তাদেরকে আন্দোলনের ব্যাপারে বলি যে দেখো একটা যৌক্তিক আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, মেধা থাকার পরেও যোগ্য মানুষ কিন্তু যোগ্য স্থানে যেতে পারতেছে না। তো এটা আমাদের এই যৌক্তিক দাবিতে যদি আমরা শরিক না হই, তাহলে আমাদের বিবেক বর্জিত মানুষকে কিন্তু জাতি আমাদেরকে ক্ষমা করবে না। যুদ্ধ বিগ্রহ মানে পরিস্থিতির মতো যে ভয়াল দৃশ্য, পুলিশ নির্বিচারে গুলি করতেছে, এমনকি যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমরাও তাদের মতো একই পরিস্থিতির শিকার হতে পারতাম, কিন্তু মহান আল্লাহ আমাদেরকে তার নিরাপত্তার চাদর আমাদেরকে আচ্ছাদিত করেছেন। এই জন্য আমরা হয়তো আজ এই পর্যন্ত সুস্থ আছি। আমরা আন্দোলনে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য গিয়েছিলাম। অবশেষে এই জুলাইতে পরিণত হয়, এই জুলাই একটি ইতিহাসে পরিণত হয়, যে জুলাইয়ের মাধ্যমে এই স্বৈরাচারের কবল থেকে, ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত হয়, ভারতীয় করাল গ্রাস থেকে এই জাতি মুক্ত হয়। না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু একদম অন্ধকার ছিল। সেই জুলাই যোদ্ধাদের কারণে, সেই ছাত্র জনতার এই আবাল বৃদ্ধ বনিতারা যেভাবে আন্দোলনে শরিক হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি যে কথা বলার সুযোগ পেয়েছি, সংবাদ মাধ্যমের যে অবাধ স্বাধীনতা পেয়েছি, মানুষের যে লেখার যে অবাধ স্বাধীনতা পেয়েছি, কথা বলার যে স্বাধীনতা পেয়েছি, এটা জুলাইকে কেন্দ্র করে। না হলে কিন্তু আমাদের এই দেশ ভারতীয় আধিপত্যবাদের খরাল গ্রাসের মধ্যে নিমজ্জিত হয়েছিল। আমাদের তো আপনারা তো দেখেছেন, এখানে একটা ভাইরাল হয়েছিল, ফু দিয়ে উড়াই দিবে বলছিল, এটা কিন্তু কলেজ গেটে হয়েছিল। ওই ছাত্রলীগের রাজীব এবং তৎকালীন যারা স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ছিল, তারা তো প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তাদের প্রশাসন ছিল, তাদের ছাত্রলীগ ছিল, আওয়ামী দলের তাদের অঙ্গ সংগঠন, তারা প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু ছাত্র জনতা পিছু হটে নাই, যার দরুন আজকে এই পরিস্থিতি তথা আজকে এই সফলতার চূড়ান্ত পর্যায়ে আসে আন্দোলনটা। কালুর দোকানে আমরা নিজেরা, আমার ইমামতিতে আমি নামাজ পড়াই, এরপরে মোনাজাত হয়, এরপর আন্দোলন হয়, এরপরে সরকার বিদেশ পলায়ন করতে বাধ্য হয় আর কি। কথা না, প্রত্যেকটি দিন কিন্তু স্মরণীয় হয়ে থাকার কথা। তারপরও আমি স্পেসিফিকলি বলতে গেলে ওই 5 তারিখ আমরা একদম ওই কি আসে খবরটা কি হয় এই অবস্থার মধ্যে সন্দেহান ছিলাম। আদৌ কি সরকার ফেল করবে কি, আমরা তো শিওর ছিলাম না, কিন্তু আমরা রাজপথে ছিলাম। ওই দিন আমরা যে আমাদের আবেগ, অনুভূতি এবং ত্যাগের যে মহিমা নিয়ে আমরা রাজপথে ছিলাম, ওই 5 তারিখটাই স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। এই দফাগুলা তো এই ফ্যাসিজম গভর্নমেন্ট তো প্রথম থেকে মেনে নেয় নাই। তো এই 9 দফা, তারই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে কিন্তু একটার পর একটা দফা আসে। তারা যেহেতু ছাত্র জনতাকে, রাজাকারের বাচ্চারা এই যে কোটা পাবে, মানে মুক্তিযুদ্ধের সন্তানেরা কোটা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে, এইগুলা কিন্তু মানুষের স্পিরিটটা কিন্তু আরো বাড়িয়ে দেয়, ছাত্র জনতার আন্দোলন কিন্তু আরো তুঙ্গে দেয়। তো তারই ধারাবাহিকতায় ছাত্র জনতা ফুসে উঠতে থাকে। তারই পরিপ্রেক্ষিতে ওই 9 দফা থেকে আস্তে আস্তে 1 দফায় চলে আসে আর কি। কারণ এই 9 দফা কোনোদিন বাস্তবায়ন সম্ভব না যদি 1 দফার মাধ্যমে যদি গভর্নমেন্ট যদি চেঞ্জ না হয়। দিনগুলা তো আসলে অনেক কঠিন একটা, আমাদের এই সময়গুলো কিন্তু অতি কঠিনভাবে কাটছিল। আমরা অতি কষ্টের মাধ্যমে এই দিনগুলো কালাতিপাত করছিলাম। ইভেন শুধু জুলাই আন্দোলনে না, জুলাই আন্দোলনের আগেও আমাদের অনেক ত্যাগ ছিল, আমাদের সাংগঠনিক মামলা ছিল। ইভেন আমি সরকার গভর্নমেন্ট এই যে হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমার 20টার উপরে মামলা ছিল, পলিটিক্যাল মামলা সবগুলো। আমি 4বার অ্যারেস্ট হয়েছি, 4বার কারাবরণ করছি আমি। এরপরও আমি বাসায় থাকতে পারি নাই। আমি না, এরকম আমার মতো অনেকে আছে, যেমন আব্দুল্লাহ আছে কলেজের, তারেক আজিজ আছে, সবাই কিন্তু কেউ কারো চাইতে কম না। এরা কিন্তু এই হাসিনার আমলে এমন কোনো নির্যাতন নাই যে শিকার হয় নাই। ক্যাম্পাসে আসলে কখন পুলিশ নিয়ে যায়, পরীক্ষার হলে গেলে কখন নিয়ে যায়, এরকম অনেক অহরহ ঘটনা আছে। পরীক্ষার হল থেকে অ্যারেস্ট করছে। এই দিনগুলো তো আসলে ভোলার মতো না। এরা যে নিঃস্বার্থভাবে নিজের জীবনকে উৎসর্গ করছে, একটা দেশ কিভাবে পুনর্গঠন করা যায়, যেখানে রাহাজানি থাকবে না, অত্যাচার থাকবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো থাকবে না। কারণ এই জন্য শহীদারা জীবন দেয় নাই। আবু সাইদ, মুগ্ধরা কিন্তু এই জন্য জীবন দেয় নাই, ওয়াসিমরা কিন্তু এই জন্য জীবন দেয় নাই। তাদের শরীর রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করছে একটি সুন্দর, সুখী, কল্যাণকর, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু যখন দেখা যায় 1 বছর পরেও দেশের মধ্যে সেই একই পরিস্থিতি বিরাজমান,
তাহলে এখানে দুঃখ পাওয়া আর কোনো কিছু থাকে না। এই জন্য কি তাহলে দেশটা স্বাধীন করা হয়েছিল? এই জন্যই কি তাহলে আবু সাইদরা জীবন দিয়েছিল? এটা প্রশ্ন থেকেই যায়।